আম, জাভেদ রাসিন, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আম, এরই মধ্যে আপনাদের দলের আহ্বায়ক তিনি ঘোষণা দিয়েছেন নাহিদ ইসলাম যে ৩০০ আসনেই আপনারা প্রার্থী দেবেন। ৩০০ আসনের প্রার্থী আপনাদের কি প্রস্তুত আছে? অবশ্যই। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখনো আমাদের যেহেতু আজকে আমাদের দলের নিবন্ধনটা চূড়ান্ত হলো, আমরা নিবন্ধন পেয়েছি রাজনৈতিক দল হিসেবে। এবং প্রতীক নিয়ে আমাদের একটা দীর্ঘদিন আমাদের একটা ঝামেলা চলছিল নির্বাচন কমিশনের সাথে, সেই জায়গাটাও আসলে মীমাংসা হয়েছে। তো সব দিক মিলিয়ে আমরা ঠিক গতকালকেই আমাদের নির্বাচন পরিচালনা করার জন্য আমরা একটি কমিটিও প্রস্তুত করেছি এবং সেটিও ঘোষণা দেওয়া হয়েছে। আমরা এই কমিটির মাধ্যমে সারা বাংলাদেশেই আমরা আমাদের যে সাংগঠনিক বিস্তার রয়েছে সেখান থেকে যে সকল নেতাকর্মী আছেন তাদের মধ্য থেকে এবং তার বাইরেও যারা আছেন, বিভিন্ন বিশিষ্ট জন, ব্যবসায়ী থেকে শুরু করে বিশিষ্ট নাগরিক, বুদ্ধিজীবী, আমলা, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের থেকেও আমরা প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হয়ে গিয়েছে এবং খুব অল্প সময়ের মধ্যেই আমরা ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার একটি কর্মসূচি বা কর্মযজ্ঞ আমরা হাতে নিতে চলেছি এবং সেটি আশা করি খুব অল্প কিছুদিনের মধ্যেই আমরা সারা বাংলাদেশ ব্যাপী আমরা একটা আমাদের প্রার্থীর তালিকা চূড়ান্ত করতে সক্ষম হব। আচ্ছা, এরই মধ্যে আপনারা বলছেন যে বিএনপির সাথে আপনাদের হাড্ডাহাড্ডি লড়াই হবে এবারে নির্বাচনে। জামাতের সাথে কেন হবে না, বা অন্যান্য দলগুলোর সাথে কেন হবে না? এখানে আমরা যদি নির্বাচনের সামনের যে চিত্রটা দেখি, চিত্রটাতে বড় রাজনৈতিক দল তো বিএনপি আছে এবং আমরা যেহেতু গণ অভ্যুত্থান থেকে বেড়ে ওঠা রাজনৈতিক দল এবং গণমানুষের সাথে আমাদের গণমানুষের আমাদের প্রতি যে আকাঙ্ক্ষা, যে চাওয়ার একটা ব্যাপার আছে, সেই জায়গাটায় আমরা মনে করছি যে আমরা বিএনপির সাথেই আমাদের মূল ফাইটটা হবে এবং এখানে বিএনপি বনাম এনসিপি এরকম একটা চিত্রই হয়তো সামনের ভোটে আমরা দেখতে পাবো। তাহলে কি আপনারা এককভাবে নির্বাচন করছেন, মানে বিএনপির সাথে বা জামায়াত বা অন্য কোনো দলগুলো নিয়ে কোনো ধরনের জোট কি করবেন? না, এখানে আমরা দেখেন জোটের প্রশ্নটা এটা তো পুরোপুরি একটা টেকনিক্যাল বিষয়, এটা আপনার হচ্ছে কৌশলের বিষয়। এটা সামনে নির্বাচন আসার আগে যে সময়টা আছে, এখানে এখন অনেক সময়, ১-১.৫ মাস সময় যদি আমরা বলি, এমনকি তফসিল ঘোষণার পরেও কিন্তু জোটের অনেক হিসাব নিকাশ আসে। সেটা নির্বাচনকে সামনে রেখে, সেটা সারা দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতি, কিংবা আমরা যদি আরো বলি যে পতিত ফেসিস্ট আওয়ামী যে সব নেতাকর্মী আছে তাদের বিভিন্ন কর্মকাণ্ড, সবকিছু মিলিয়েই আসলে তখন হিসাব নিকাশ পাল্টে যাবে অনেক কিছুই। সেটা আসলে সেই সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু আমরা যেহেতু দল হিসেবে সারা বাংলাদেশ ব্যাপী আমরা বিস্তার লাভ করেছি, আমরা আমাদের সক্ষমতা যাচাই করার, আপাতত যদি আমরা বলি, আমরা সেদিকে হাঁটছি। আমরা আমাদের সারা বাংলাদেশেই ৩০০ আসনেই আমরা প্রার্থী চূড়ান্ত করার দিকে আমরা মনোযোগ দিচ্ছি। এরপর যদি কৌশলগত কারণে কোনো রাজনৈতিক দলের সাথে জোটে যাওয়া লাগে, কোনো রাজনৈতিক দলের সাথে যদি নির্বাচনী সমঝোতা হয়, সেটা তখন আমরা সিদ্ধান্ত নেব এবং সেটার জন্য সেই সময়েই সবকিছু হয়তো বদলে একটা সিদ্ধান্তে আমরা পৌঁছতে পারবো। আচ্ছা, নিশ্চয়ই তাহলে সামনের দিনগুলোতে আপনারা শেষ পর্যন্ত জোট করছেন নাকি এককভাবেই নির্বাচনে যাচ্ছেন সেটি হয়তো পরিষ্কার হবে। মাসুদ কালাম, আপনার কাছে যদি আসতে চাই, এই যে এখন এনসিপির যে অবস্থানটি আপনার কাছে কি মনে হয়? কারণ তারা জুলাই সনদে সই করেনি এবং তাদেরও হচ্ছে এখন পর্যন্ত বেশ কিছু দাবি আছে। সেই জায়গা থেকে সামনের নির্বাচনের জন্য তারা বলছে তারা প্রস্তুত হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আপনার কাছে কি মনে হয় যে সামনের রাজনীতিতে আমরা এনসিপির অবস্থানটা কি আসলে খুব শক্তভাবে দেখতে পাবো? দেখেন, আমি যদি এনসিপি নিয়ে কথা বলি, এই দলটার প্রতি আমার আসলে যখন তারা শুরু করলো যাত্রাটা, এই দলটার প্রতি আমার প্রচণ্ড একটা মানে প্রত্যাশা ছিল। আমি ব্যক্তিগতভাবে ভাবছিলাম, আমি আশা করছিলাম যে এই দলটা ভালো করবে, ভালো করলে আমি খুশি হতাম আর কি। এই কারণে খুশি হতাম যে আমার কাছে মনে হয়েছে যে আমাদের যে প্রচলিত রাজনীতির যে ধারা, আমাদের রাজনীতিতে বেসিক্যালি গত কয়েক দশক ধরে আমরা দেখে আসছিলাম যে আওয়ামী লীগ বিএনপি নির্ভর, হয় আওয়ামী লীগ নয় বিএনপি। আওয়ামী লীগ বিএনপির মধ্যে রাজনীতিতে কোনো পার্থক্য কিন্তু নাই, একই ধরনের রাজনীতি দুইটা দল করে। তো যে কারণে বড় দল হিসেবে এনসিপি একটা যুব সমাজের একটা প্রচণ্ড সাপোর্ট পাবে, এটা আমার ধারণা ছিল। এবং তারা নতুন কিছু করবে, তারা তারা নতুন নতুন চিন্তা তাদের কাছ থেকে আসবে, এরকম একটা প্রত্যাশা নিয়ে কিন্তু এনসিপির দিকে আমি আসলে তাকিয়েছিলাম শুরু থেকেই। কিন্তু আমার কাছে মনে হয়েছে শুরু থেকে তারা হতাশ করা শুরু করেছে আমাকে। আমি অন্যদের কথা বলতে পারবো না, আমি আমার কথা বলছি। আমি শুরু থেকে তাদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আমি কিন্তু একের পর এক আমার মধ্যে হতাশা ভর করেছে। এটা মনে করেন তাদের কিছু কিছু বিতর্কিত কর্মকাণ্ড বলেন, তাদের কিছু কিছু ক্ষেত্রে একজন ঢাক ঢাক গুড়গুড় ব্যাপার,
এবং তারপরে আপনার তাদের কিছু কিছু নেতার মানে আপনার চালচলন, কথাবার্তা, এগুলো মানুষের মধ্যে আমার ধারণা এনসিপির ব্যাপারে এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি করছে। এই জিনিসটা এনসিপি কিন্তু বুঝতে পারছে, আমার ধারণা এনসিপিটা বুঝতে পারছে, কিন্তু ততদিনে না অনেক দেরি হয়ে গেছে। বাংলাদেশের মানুষ কিন্তু অনেক সিদ্ধান্ত নেয় মানুষ কি বললো এটা দেখা না, কি করলো এটা দেখা, তাদের আচার আচরণ দেখা, তাদের কর্মকাণ্ড দেখে মানুষের মানে বিষয়গুলো নিয়ে। এবং আমার এটাও মনে হয় যে মিডিয়াগুলিও ওদেরকে খুব একটা সাপোর্ট করে নেই আসলে। তো এই যে দেরিটা হয়ে গেছে, এই দেরিটা বোঝা গেল কবে জানেন? বোঝা গেল ডাকসু নির্বাচনের পর। ডাকসু নির্বাচনের পরে এই কারণে আমরা তো সবাই বলি যে এটা গণ-অভ্যুত্থান থেকে বের হয়ে আসে একটা দল, তরুণদের দল, ছাত্রদের দল, কিন্তু দেখা গেলো ছাত্রদের মধ্যে তাদের কোনো গ্রহণযোগ্যতাই নাই। তারা এই যে আপনার 4টা ছাত্র সংসদ নির্বাচন হয়ে গেল ঢাকায়, চট্টগ্রামে, রাজশাহীতে এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, এই 4টাতে তারা কিন্তু কোথাও কোনো মানে আলোচনাতেই আসলো না, একদম কোনো আলোচনাতেই আসলো না। বাট এটা তো কেউ তাদের কাছে প্রত্যাশা করে না। তারা তো তরুণদের দল, তারা তো ছাত্রদের দল। এই ঘটনাগুলোকে আগামী নির্বাচনে প্রভাব পড়বে আপনার কাছে? ওদের জন্য পড়বে, ওদের জন্য পড়বে। অন্যদের হয়তো বিএনপির জন্য নাও পড়তে পারে, কিন্তু ওদের জন্য পড়বে। পড়বে এই কারণে যে এদের তো মূল শক্তিটাই তো এরা। এদের কিন্তু আপনার গ্রামের প্রবীণ লোকরা কিন্তু এনসিপিকে চেনে না। চেনে না এই কারণে কি, এনসিপি এমন একটা দল যে দলে আপনার ধরেন, আমি একটা জিনিস বলি, আপনি গ্রামের মুরব্বীদের কাছে যায়। ধরেন আমি যখন মানে স্টুডেন্ট ছিলাম, যখন যাইতাম গ্রামের বাড়িতে, আমার বাবা চাচার সঙ্গে আলাপ করতাম, আমি হয়তো ভাবতাম যে আমি ঢাকা ইউনিভার্সিটি গেছি, আমি তো অনেক কিছু জানি। যখন তাদেরকে আমি কিছুটা বলতে চাইতাম যে এটা করা উচিত, তারা আমাকে ধমক দিয়ে থামাই দিত, তুই কি বুঝোস? বুঝলেন, আমাদের কি বয়স হয় নাই, আমরা বুঝি না? তো এই মুরব্বীদের যে একটা ব্যাপার বাংলাদেশে, এটা কিন্তু বাংলাদেশের সংস্কৃতিতে খুব চলে। তো এনসিপিদের দলে সবচেয়ে বড় দুর্বলতাটা কি, এমন একটা দল যে দলে কোনো মুরব্বী নাই, পাবেন না। কিন্তু ভাই আপনাদের একজন মুরব্বী রাখেন, দুজন মুরব্বী রাখেন, 10জন মুরব্বী রাখেন, তো দলে কোনো মুরব্বী নাই কিন্তু। তো মুরব্বীদের কিন্তু একটা ভোট আছে না বাংলাদেশে? 50-70 লোকের ভোট আছে না? আছে তো। আমি তো ভোট দেবো, আমি ভোট দেবো না? তো 50-70 লোকের ভোট আপনি কীভাবে পাবেন? কিন্তু ওই এই যে জায়গাগুলো, এই সমস্ত নানা ধরনের ইকুয়েশনের মাধ্যমে এনসিপি ভবিষ্যতে আমি আসতে খুব একটা, এই নির্বাচনে বিশেষ করে আমি খুব একটা আশাবাদী না। কিন্তু আমি যে বললাম এনসিপি হয়তো বুঝতে পেরেছে, বলে অনেক দেরি হয়ে গেছে, কিন্তু বুঝছে কীভাবে? এনসিপির বর্তমান যে পলিটিক্সটা, এটা কিন্তু আমরা পছন্দ করি, মানে ওনারা কারোর সঙ্গে কারোর দ্বিতীয় হয়ে বি টিম হয়ে থাকতে চাচ্ছেন না। ওনারা সরকারের সঙ্গে সরকারের নানা রকম সমালোচনা করতেছেন। এবং জামাত, অনেকে বলতে এনসিপি হলে জামাতের বি টিম, তারা কিন্তু জামাতেরও সমালোচনা করছেন। বিএনপি সমালোচনা তারা আগের থেকেই করেন। তো এনসিপি আমার ভাব দেখে মনে হয়, আমি যতটুকু বুঝি আর কি, আমার ধারণা ওনারা বোধ হয় এই নির্বাচনকে টার্গেট করে এখন আর নামবে না। তারা আসলে রাজনীতিটা মনে হয় করতে চাচ্ছে আমার ধারণা আর কি। এবং তাদের জন্য তারা হয়তো দূরের একটা লক্ষ্য নিয়ে নামছে। এই নির্বাচনে যা হয় হোক, কিন্তু তারা পরবর্তী নির্বাচনটাকে আমার ধারণা তারা যদি টার্গেট করে তারা ভালো করবে, এবং তারা যদি এটা ধরে রাখতে পারে। কিন্তু পরবর্তী নির্বাচনের আগে আরেকটি নির্বাচন নিয়ে, মানে নির্বাচন নিয়ে যেই তর্কটা এখনো বিভিন্ন দলের সাথে আছে, দ্বিমত মত দুইটাই আছে, এটা হচ্ছে কি পদ্ধতিতে হবে, পিআর নাকি আগের মতো করে হবে? ওটা নিয়ে এইবার হবে না কেন আমি বলি আপনাকে। পিআর কিন্তু মানে নিম্নকক্ষে পিআর, এটা কিন্তু জামাত এবং ইসলামী আন্দোলন ছাড়া আর কেউ চায় না। এবং জামাতও গত 2 দিনে দেখবেন তারা কোথাও চায় না। নিম্নকক্ষে পিআর নিয়ে কিন্তু তারাও জানে এইটা একটা মানে অসম্ভব চাওয়া ছিল। এবং তারা এটা বলতো এই কারণে যে বইলে একটা কিছু পাবলিকের কাছে যেতে হলে একটা কিছু নিয়ে তো যেতে হবে, ওই একটা ইস্যু তারা নিয়ে গেছে। বাট এটা বাংলাদেশে এই মুহূর্তে ইম্পসিবল, একদম ইম্পসিবল। কারণ ইম্পসিবল এই কারণে বাংলাদেশের মানুষ পিআর এখন বুঝে না, তো বুঝতে একটু সময় লাগবে। ওনারা বলা বলি করাতে কিছুটা হয়তো বুঝছে জিনিসটা কি, পিআর জিনিসটা কি। কাউকে জিজ্ঞাসা করছে ভাই পিআরটা কি, যাকে জিজ্ঞাসা করছে সেও বুঝে না। সেও তো এক ভাই বলছে, আমি নিজেও জামাতকে অনেকবার বলছি যে আপনারা যে পিআর চান, আপনারা কোন পিআরটা চান? পিআর তো অনেক রকম আছে, ইসরায়েলি একরকম আছে, নেপালে এক ধরনের আছে, জার্মানিতে আরেক ধরনের আছে। আমি 3টা বললাম, এই 3টাতে কিন্তু 3 ধরনের পিআর। তো আপনারা কোনটা চান সেটা বলেন। কিন্তু তারা কিন্তু এখন এটা কিছু বলে নাই। ভাই আপনি যখন কিছুটা বলবেন, খেলে হাওয়ার উপরে বললে তো হবে না, মানুষের সঙ্গে সঙ্গে বলবে আপনি কী চান বলেন, বুঝান আমারে। যেমন ধরেন বিএনপির কথা বলি, বিএনপি বলছে যে তারা রাষ্ট্র সংস্কার করবে, 31 দফা তারা দিয়েছে। তারা কিন্তু 31 দফা নিয়ে সভা, সেমিনার, আপনার ওয়ার্কশপ দিনের পর দিন করতেছে। কিন্তু 31 দফা তাদের কোনো একাধিক বুকলেট আছে, তারা কিন্তু বুকলেটগুলো মানুষকে দিচ্ছে। এখন আমি যদি বলি ভাই 31 দফা বুঝি না, আমারে বলবে কি ভাই আপনাদের একটা বুকলেট দিয়েছিলাম, ওটা একটু পড়েন কষ্ট করে।
তারপর বলেন আপনি কোনটা বুঝেন না, বুঝাই দেয়। মানে আপনাকে তো একটা থাক, এই যে পিয়ার নিয়ে এত কথা বলছে, জামাত এটা নিয়ে কোনো বই বাই করছে? একটা ছোট্ট বই বাই করতে পারতো। যে পৃথিবীতে কত ধরনের পিয়ার আছে, তারা কোনটা পিয়ার চায়। পিয়ারে যারা পিয়ার নিয়ে আলোচনা করে সিম্পলি একটা কোশ্চেন করে কেউ কেউ, ভাই আপনি পিয়ার যে করবেন তাহলে স্বতন্ত্র প্রার্থীর কী হবে? এই প্রশ্নগুলো আর জবাব দিতে পারে না। কেন জবাব দিতে পারে না? কারণ তাদের সেই প্রিপারেশনটা নাই। এই প্রশ্নের জবাব আছে পেয়ারে, কিন্তু ওনাদের প্রিপারেশন নাই। তো এখন বিষয়গুলো হলো এখানেই যে আপনাকে প্রিপেয়ার হতে হবে। আপনি যখন কোনো একটা ইস্যু নিয়ে আসবেন, নতুন কিছু যখন নিয়ে আসবেন, তখন তো আরো বেশি প্রিপেয়ার হতে হবে, যে মানুষকে ইনফর্ম করতে, মানুষকে সহজভাবে বোঝাতে হবে।